ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত অস্ত্রোপচার শেষে এখন আইসিইউতে, সিঙ্গাপুরে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই জানালেন সামন্তলাল সেন। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে, কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো। ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ারম্যান সোহেলের প্রথম জানাজা বিকেলে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে দাফন, পরিবারকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বাদশাপায় নিহত আবরারের পরিবারকে 10 লাখ টাকা জরুরি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবরেই আপনাদের সঙ্গে রয়েছে আমি সাফিনা আহমেদ তরি। জানাবো বিস্তারিত। ফেনীতে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার শেষ হয়েছে। তাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন বলেছেন, এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সামন্তলাল সেন বলেন, মেয়েটির শারীরিক যে অবস্থা তাতে 5 ঘন্টা ফ্লাই করা খুবই রিস্কি বলে মনে করছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। মেয়েটির যেসব সমস্যা রয়েছে সেগুলো স্থিতিশীল হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া যাবে। এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে, কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। তারা আমাদের চিকিৎসার সাথে একমত, আরো কিছু নতুন সাজেশন দিল, ডেড টিস্যু আছে সেগুলো কাটার জন্য। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, কিছুক্ষণ আগে আতিকার মাধ্যমে আমরা দর্শকদেরকে নুসরাতের শারীরিক অবস্থা সম্পর্কে একটা ধারণা দিয়েছি। আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি এবং তার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নুসরাতের বিষয়ে কি সিদ্ধান্ত দিয়েছে এবং তাকে কতক্ষণ নাগাদ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হতে পারে? আপনি যেমনটা বলছিলেন, চিকিৎসক কিন্তু জানিয়েছেন তার যে অপারেশন অস্ত্রোপচার হয়েছে তার সেই বিষয়ে কিন্তু চিকিৎসক বলেছেন যে সেটি কিন্তু সিঙ্গাপুরে যে চিকিৎসক রয়েছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু সেটি কিন্তু মনিটর করা হচ্ছে। এবং বিশেষ করে এই যে বলা হচ্ছে যে তার যে অবস্থা শারীরিক, অর্থাৎ এইগুলো তার কিন্তু আরও কয়েকটি অপারেশনের বাকি রয়েছে এবং সেই অপারেশনগুলো কিন্তু এই অপারেশনের পরবর্তী অবস্থা দেখে তারপরে তার ব্যবস্থা নেওয়া হবে। আর বিশেষ করে চিকিৎসকরা সবসময় কিন্তু নুসরাতের বিষয়ে কিন্তু বিদেশে যে কথাবার্তা সেটি সিঙ্গাপুরে সেটি কিন্তু অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে অপারেশনের পরে কিছু সময় তাকে অবজারভেশন রাখতে হয় এবং ততক্ষণ পর্যন্ত না দেখা পর্যন্ত সেই বিষয়টি তাদেরকে দেখানো যায় না। অর্থাৎ এই যে তার যে অবস্থা, যে স্থিতিশীল অবস্থা রয়েছে বর্তমানে, সেটি কিন্তু আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু চিকিৎসকরা আসলে বলতে পারবেন। আর যেহেতু তার শরীরে অনেকটা অংশই পুড়ে গিয়েছে, সেই কারণেই তার ব্যাপারে এখনও কিন্তু কোনো রকমের সিদ্ধান্ত দিতে পারছেন না চিকিৎসকরা। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে কিন্তু এই মুহূর্তে যে চিকিৎসক আছেন সামন্তলাল, তিনি আসছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই যে অপারেশনটা হলো এবং আপনারা এখন আসলে কি আশা করছেন? আশা তো কিছু নাই। একটা আমরা সকালে আজকে যে মেডিকেল বোর্ড আমরা সিঙ্গাপুরের সাথে কথা বললাম, সেখান থেকে একটা জিনিসই আসলো যে তার এখন যে বর্তমান কন্ডিশন, তার লাংসে ইনফেকশন আছে, এটা যতক্ষণ ইমপ্রুভ না হবে তাকে এই মুহূর্তে শিফটও করা যাবে না, কারণ এই প্লেনে ফ্লাই করতে পারবে না। আর অপারেশনটা করা হয়েছে একটা কনজারভেটিভ মেথড, এটা যে তাকে যেন একটু রিলিফ দেওয়া হয়। তার পুড়ে গিয়ে তো চেস্টটা টাইট হয়েছিল, সেটাকে রিলিজ করা হয়েছে। আশা আমি কোনো সময় বলবো না, সে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা আমাদের চেষ্টা করে যাব।
শুনছিলাম যে আসলে তিনি জানাচ্ছিলেন যে কি অবস্থায় আছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তবে আশাবাদী চিকিৎসক হিসেবে তিনি আশা করতেই পারেন যে তিনি সুস্থ হতেই পারে, তবে ঝুঁকিমুক্ত নয় সেটিও কিন্তু তিনি বলছেন এবং সার্বক্ষণিক সিঙ্গাপুরের চিকিৎসকের সাথে সেটি যোগাযোগ করেই কিন্তু করা হচ্ছে। তরি, নিঃসন্দেহে জাহিদ, আমরাও আসলে আশা করছি যে খুব দ্রুত নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি হোক। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। ঢাকায় ফায়ার সার্ভিসের সদর দফতরে প্রথম জানাজা শেষে নিজ গ্রাম কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হচ্ছে ফায়ারম্যান সোহেল রানাকে। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ। তিনি জানান, এর আগে কুর্মিটোলায় তাকে সম্মান জানানো হয়। জানাজায় যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারকে এখন রাস্তায় বাঁধার মতো। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জে নিহত ফায়ার হিরো সোহেল রানার গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী তানবীর হায়দার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানবীর, তার মরদেহ এখন পর্যন্ত পৌঁছেছে কিনা এবং দাফন কার্য কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে, কি পরিস্থিতি সেখানকার, আমাদের সবশেষ খবর জানান। এখন এখানে আমরা কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসে কর্মকর্তা আছে, তাদের সাথে আমার কথা হয়েছে। ফায়ারম্যান সোহেলের লাশ ইতিমধ্যে ঢাকা তাদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তার জানাজা সম্পূর্ণ হয়েছে এবং সকল আনুষ্ঠানিকতা শেষে এখন তার লাশ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন বর্তমানে তার লাশ নরসিংদী জেলার গাউসিয়াতে রয়েছে। গাউসিয়া থেকে আমাদের কিশোরগঞ্জের ভৈরব হয়ে কিশোরগঞ্জ সদরে আসার পর তার লাশ নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রাম কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তার নিজ গ্রামে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের মানুষ তার লাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষ তার লাশ দেখার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে। আর কিশোরগঞ্জের যত আনুষ্ঠানিকতা শেষেই তার নিজ গ্রামে তার পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হবে। তোরই এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন তানবীর হায়দার এবং যেমনটি তিনি জানালেন বাদ আসর তার দাফন কার্য সম্পন্ন হতে পারে। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদের পরিবারকে 10 লাখ টাকা জরুরি খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষের করা আবেদন খারিজ হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এক রিট আবেদনের প্রেক্ষিতে গত 20 মার্চ আবরারের পরিবারকে 7 দিনের মধ্যে 10 লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দেন হাইকোর্ট। দেশের 17 জেলায় 600-রও বেশি চরমপন্থী সদস্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিকেলে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। এই উপলক্ষে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম সহ তার আশেপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগও এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিকেলে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন চরমপন্থীরা। আত্মসমর্পণে আগ্রহী দলের মধ্যে রয়েছে পূর্ব বাংলা সর্বহারা পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটির নেতৃবৃন্দ। আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধেই হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। দর্শক, এই মুহূর্তে পাবনায় শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম বাঁধন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাঁধন, নিঃসন্দেহে চরমপন্থীদের আত্মসমর্পণের বিষয়টি একটি ইতিবাচক বিষয়। সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন এবং আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আত্মসমর্পণকারীদের জন্য সরকারের পরবর্তী কোনো পদক্ষেপ সম্পর্কে আপনার কোনো ধারণা রয়েছে কিনা, সে বিষয়টিও জানাবেন আমাদের। বাঁধন, শুনতে পাচ্ছেন আমাকে?
দুঃখিত দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা বাঁধনকে শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যুক্ত হবার চেষ্টা করব। যাচ্ছি পরের খবরে। মানি লন্ডারিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে, এমনটি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমনই কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হলেও সাড়া পাওয়া যায় না। ফিনান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে ভ্যাট আইন বাস্তবায়নের কথা জানান তিনি। এ সময় পর্যায়ক্রমে ভ্যাট আইন সংশোধন করার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উন্নত বাংলাদেশ গড়তে উপযুক্ত বাজেট প্রণয়নে পরামর্শ দেন অর্থনীতিবিদরা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। ভোরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। 3 দিন আগে খালপাড় এলাকায় মোহাম্মদ লোকমান হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাইফুলের দেয়া তথ্য অনুযায়ী ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে গিয়ে তার সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ সময় দুপক্ষে গোলাগুলির মাঝে পড়ে সাইফুলের মৃত্যু হয়। অন্যদিকে নড়াইলের কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আজিজুর রহমান নামে একজন নিহত হয়েছে। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। এছাড়াও যশোরের রিপা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডাঙ্গারচর সল্টগোলা এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ডাঙ্গারচর 1 নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আকবর ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হানিফ। সকালে ইপিজেড থানার কর্ণফুলীর নেভাল বার্থ 1 এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। এই ঘটনায় হাবিবুর রহমান নামে নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। রোববার রাতে ডাঙ্গারচর সল্টগোলা ঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। আট ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের আগুন। সোমবার রাত 10টার দিকে কুমিল্লা ইপিজেডের এই সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট টানা 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত রাতে আগুন লাগার পর কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলা নববর্ষ ও বৈশাখী মেলার সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছেন দেশের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ জেলার কুমারপাড়াগুলোতে মাটির তৈরি নানা প্রকার জিনিসপত্র তৈরির ধুম পড়েছে। মাটির খেলনা আর বাহারি তৈজসপত্র তৈরি করতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার মৃৎশিল্পীরাও। দর্শক, প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বাঙালির দুয়ারে কড়া নাড়ছে বৈশাখের আগমনী বার্তা। বৈশাখ মানে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণ, যার একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ বৈশাখী মেলা। আর এই মেলা মানেই মাটির তৈরি খেলনা, গৃহসজ্জার সামগ্রী সহ নানা তৈজসপত্র। প্রতিবারের মতো এবারও বাঙালির প্রাণের এই উৎসবকে রাঙাতে ব্যস্ত হয়ে উঠেছে হবিগঞ্জের কুমারপাড়ার 2 শতাধিক পরিবার। হাতে সময় কম থাকায় পরিবার পরিজন নিয়ে কাজ করছেন তারা। এখন চৈত্র মাসে শেষে বৈশাখী মেলা লেগে আপনার খাসটা এখন কিছু করতেছি, আর সারা বছর কোনো খাস থাকে না। এর মধ্যে সরকার এখন আমরা স্টেপ নেই না, স্টেপ যদি নিত, কিছু ঋণ দিত, তো আমরা খাসটা আরো উন্নত করতাম। বৈশাখী মেলার লোকে বেশি রকম ভাবে কাজ করি, তাহলে সরকারের যত করে যত আমরা তো সাহায্য পাই, খাসটা একটু সাফাইতে পারি এবার অনুষ্ঠানে বান্নি মেলার দেশে নিতে পারি। দিনরাত এক করে মাটি দিয়ে সুনিপুণ হাতে বাহারি মৃৎকর্ম চালিয়ে যাচ্ছেন নেত্রকোনার মৃৎশিল্পীরা। নিজেদের আদি পেশাকে টিকিয়ে রাখতে কোনো কমতি নেই এই কুমার পরিবারগুলোর। তবে বৈশাখ মাস বাদে বছরের অন্যান্য সময় এই শিল্পের কদর না থাকায় হতাশ তারা। গডি, কলসি, এবারে এইগুলা মাল আমরা বানাই, অনেকগুলা মাল বানাইতেছি। ঠিক ওই আমরা পরিবারই এগুলা মাল বানাই, আর চলনের মতো কোনো ক্ষমতা নাই। খেলনা, পুতুল এগুলা একটু বেশি বিক্রি হয় বৈশাখী মেলাতে, কিন্তু সে অনুসারে আমরা মূল্য পাই না। দেশের প্রাচীন এই শিল্পকে ধরে রাখতে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন এই শিল্পের সঙ্গে জড়িত সবাই। নুসরাত জাহান সিনথি, RTV।
11 দিন বন্ধ থাকার পর সকাল থেকে বিরুলিয়া দিয়াবাড়িতে নদী দখলমুক্ত করার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। রমজানের আগে তুরাগ বুড়িগঙ্গা ও বালু নদীর দুই ধার মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। রমজান শেষে উদ্ধার করা অংশ যেন দখল না হয় সেজন্য নিয়মিত পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। ম্যাজিস্ট্রেট জানান, যারা আবারও দখল করবে তাদের কাছ থেকেই দখলমুক্ত করার খরচ আদায় করা হবে এবং ফৌজদারি মামলা করা হবে। জানাবো মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও আইসক্রিম প্রেমীদের জন্য ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল আয়োজন করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু। এবার প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে আইসক্রিম ফেস্টিভ্যাল। 11 থেকে 13 এপ্রিল চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লু বে ভিউ এর আয়োজনে মেজবানে চলবে ফেস্টিভ্যাল। এছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 25 থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল। বইয়ের আলোয় পথ দেখে যায় পেরিয়ে তেপান্তর, এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল সাহিত্য উৎসব 2019। স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বই পড়তে আগ্রহী করতেই এই আয়োজন। সকালে রাজধানীর ল্যাবরেটরি স্কুলে 3 দিনব্যাপী সাহিত্য উৎসবের আয়োজন করেন শিশু সাহিত্যিক আলী ইমাম। উৎসবের প্রথম দিনে কর্মশালা, গল্প, কবিতা লেখা এবং সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সব স্কুলের শিক্ষার্থীর জন্য আয়োজন উন্মুক্ত থাকবে। সাহিত্য উৎসবের মিডিয়া পার্টনার RTV। রাজধানীর ডেমরায় বহুমুখী পাটপণ্য উৎপাদন ফ্যাক্টরি স্থাপন প্রকল্প সহ মোট 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে শেরে বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের 20তম একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজের রূপান্তর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম নির্মাণ। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত আলো ছড়াচ্ছেন মেয়েরা। তাদের নৈপুণ্য স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলকে বহু দূরে এগিয়ে নেবার। যাদের হাত ধরে এমন সাফল্য আসছে, দেশ বিদেশে উঠছে লাল সবুজের পতাকা, তাদেরই একজন মনিকা চাকমা। মমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্বে থাকছে ফুটবলার মনিকার উঠে আসার গল্প। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বিন্দু কুমার চাকমা ও রবিমালার সংসারে 5 সন্তান, সবাই মেয়ে। অভাবের সংসার চালাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় কৃষক বিন্দু কুমারকে। তাই বাবা মার চাওয়া মেয়েরা ভালোমতো পড়াশোনা করে বড় কিছু হবে। বাবা মায়ের একান্ত বাধ্য মেয়েরাও। কিন্তু সবচেয়ে ছোট মেয়েটা দুরন্ত স্বভাবের, মন উড়ে বেড়ায় পাহাড় জুড়ে। সুযোগ পেলেই ফুটবল নিয়ে মেতে ওঠা, ফুটবল যেন তাকে আকর্ষণ করে চুম্বকের মতো, ঘর ছাড়া করা রাখালিয়া বাঁশির মতো। বলছি জাতীয় দলের মিডফিল্ডার মনিকা চাকমার কথা। খাগড়াছড়ির পাহাড় ডিঙিয়ে ঠাঁই করে নিয়েছেন বয়সভিত্তিক জাতীয় দলে। বল পায়ে শৈল্পিকতায় মুগ্ধতা ছড়ান অবলীলায়। তবে এই পর্যায়ে আসতে শুরুর পথটা মোটেও সহজ ছিল না মনিকার জন্য। এমনিতে আমার ফুটবল কেন জানি ভালো লাগতো। যখন ছোটবেলায় খেলছিলাম তো বাড়িতে আমার তো শুধু মাই থাকে, দিদিরা বাইরে পড়াশোনা করতো, তো বাড়িতে কেউ থাকতো না কাজের জন্য। মানে স্কুল থেকে আসার পরে একটু বাড়িতে কাজ করতে হতো, তো একটু কাজ না করে আমি খেলতে যাইতাম মাঠে। তো বাবা নিষেধ করতো না যাওয়ার জন্য। একদিন এমন হয়েছে যে যখন মাঠে গেছি আমি, ওই সময় আমার বাবা আমারে নিয়ে আসছে, তো বলটা কেটে দিচ্ছে, বল খেলে দিচ্ছে। এখন মনিকার এমন সাফল্যে গর্বিত তার স্বজন ও এলাকাবাসী। মনিকা আমাদের একটু ছোট মেয়ে, ওই জাতীয় টিমের খেলছে, দেশে বিদেশেও ঘুরে। সবাই থেকে পাড়া থেকে আনন্দ, আমাদেরই আনন্দ, খুশি। এই এলাকায় সে যখন ছুটিতে আছে, রাস্তাঘাট নাই, সে পায়ে হেঁটে আসতে হয় বর্ষাকালে। এলাকার মেয়ে আমরা খুব গর্বিত। আশা করি আরো উপরে যাবে। আমার ছোট বোন মনিকা চাকমা,
জাতীয় দলে খেলতেছে, ওটা আমার জন্য খুব গর্বিত। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলকে স্মরণীয় করে রাখতে কঠোর অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন মনিকা চাকমা। চেষ্টা করব আমরা যেন গেমে আমরা যেন ফুল এফোর্ট দিয়ে খেলতে পারি, যেহেতু আমার দেশের মাটিতে খেলা, তো আমি আমার সর্বস্ব দিয়ে খেলার চেষ্টা করব। মমিন রোহন, RTV, ঢাকা। মনিকার জন্য শুভকামনা রইল। এবারে জানাবো আবহাওয়ার খবর। সকাল থেকে রাজধানী সহ দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সকাল 6টা পর্যন্ত ঢাকায় 58 ও সীতাকুণ্ডে 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় বিকাল 5টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৈরী আবহাওয়ায় মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে প্রায় 1 ঘন্টা লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। দুপুর 12:30টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। এর সাথে শেষ করব দুপুরের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত অস্ত্রোপচার শেষে এখন আইসিইউতে। সিঙ্গাপুরে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই জানালেন সামন্তলাল সেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ারম্যান সোহেলের প্রথম জানাজা। বিকেলে কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে দাফন। পরিবারকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বাস চাপায় নিহত আবরারের পরিবারকে 10 লাখ টাকা জরুরি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।